এবার ফাইনালি দেশে ফেরার তারিখ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানবন্দরেই ল্যান্ড করবেন হাসিনা। Questions come to mind. Is Sheikh Hasina really returning to Bangladesh in December? The first thing that comes to mind is that there has been discussion for some time about where Sheikh Hasina is now. As far as we know, she is somewhere near. ফেরত নেন, তাহলে তারা হজম করবে কি করে? কতদিন জেলে রাখবে শেখ হাসিনাকে? ফাঁসিতে ঝুলাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কি হয় কে জানে। বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো 6 মাস আগেও কারো মনে হয়নি যেটা হবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্তে মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। যে রংপুরে হিন্দু প্রদেশ বানায় দিবে, আপনাদের চট্টগ্রামকে খ্রিস্টান প্রদেশ বানায় দিবে, মাঝখানে বাংলাদেশে ঢাকা সহ অল্প একটু জায়গা রেখে দিবে, এই ধরনের যে প্ল্যান ওরা করছে এটার ভিতরে ঘুরে বালি করে যাবে। আর এই জন্যই এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে যে পাকা ধানে বই পড়ে যাবে যদি শেখ হাসিনা। যে চুক্তিগুলো এরা করছে ওই চুক্তির বহু জায়গায় খোঁজ করলে দেখবা যে ফল্ট আছে, ওগুলো ধরে বন্ধ করে দিবে। আর তা নাহলে যে ভেনিজুয়েলার মতন অবস্থা করে দিবে যে ঠিক আছে তোমরা পোর্ট নিছো, রাস্তা তো আমার, আমি তো তোমার রাস্তা বাড়াই দিনে, যাও নদী দিয়ে আসো, আরেক পাশে আরেকজনের ভাড়া দিয়ে দিবে, জানো ওখানে আপনার সাবমেরিন রাখেন, তো তুমি আমার সাবমেরিনের উপর দিয়ে যাইতে পারবা না। এরা জানে যে কি কি গন্ডগোল শেখ হাসিনা আসলে হইতে পারে। ওদের যে স্বাদ, ওই যে খ্রিস্টান রাজ্য করা, এটাও হবে না। এগুলো সবই ওদের ঘুরে বালি, এই জন্যই তাদের এই সমস্যা। মানে আমেরিকার স্বাদ হচ্ছে বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, বাংলাদেশ ভেঙে এক পাশটা। আবার ভারতের কি খায়েশ রংপুরটারে ভেঙে তারা হিন্দু প্রদেশ বানাবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, আপনি আমার ফ্রিডমটা কেন নিচ্ছেন? আমি কেন নিচ্ছি না? আপনি তাহলে ফ্যাসিস্ট একটা। Your mentality is that of a fascist. Only fascists do this. $234 বিলিয়ন লুট হয়ে গেছে বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রী বলেছেন। আমি ওনাকে ক্রিটিসাইজ করছি না, বাট আমি যে কথাটা বলতে চাই, এইটা হোয়াইট পেপার একটি ইউনুস তৈরি করেছিল, সেখানে এই ফিগারটা এসেছে। এটা বোধহয় দেবপ্রিয় করেছে। নাও আমি এখন একটা তথ্য দেই, $234 বিলিয়ন। এই ফিগারটা ব্রাউডার বলে একজন ছিল, যে কি ম্যাগনেস্টি অ্যাক্ট যে এনেছে, ব্রাউডারের যে বইটা আছে ফ্রিজিং অ্যাসেটস ফ্রিজিং নিয়ে। সুপ্রিয় দর্শক, তাহলে কি আসলেই দেশে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি তো আর বলে যায়নি তার মাথার উপর চলতেছে মৃত্যুদণ্ডের রায়। দেশে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে কি তিনি বৈদেশিক শক্তিশালীর কোনো সহযোগিতা পেয়েছেন, যে সহযোগিতা তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিবে? যদি সেটাও মিথ্যা হয়, তাহলে তিনি বারবার কেন তার নেতাকর্মীকে আশ্বাস দিচ্ছেন যে তিনি এই বছরের মধ্যে দেশে ফিরতেছেন? এর আগে বলেছিল তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তিনি এইবারে কিন্তু স্পষ্ট সময়সীমা দিয়েই দিয়েছেন যে তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরতেছেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষের দিকে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 25 জুন 2026 ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আর ঠিক সেই মুহূর্তে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক মাধ্যমে লিখলেন, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে আন্তরিক শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসাবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখি। এটি একটি পোস্ট, কিন্তু এই পোস্টের মধ্যে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ ভূরাজনৈতিক বার্তা। আন্তর্জাতিক কূটনীতিতে এটি প্রায় অভূতপূর্ব। এক দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তৃতীয় দেশে নিযুক্ত আরেক দেশের হাইকমিশনারকে প্রকাশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। এটি কোনো শিষ্টাচারের অংশ নয়, এটি একটি সুচিন্তিত কূটনৈতিক সংকেত। প্রশ্ন হলো কেন ওয়াশিংটন, কেন ঢাকা দিল্লির এই কূটনৈতিক পুনর্মিলনে এতটা উৎসাহী? উত্তর পেতে হলে আমাদের একটু পেছনের ঘটনা বিশ্লেষণে যেতে হবে। 2024 সালের 5ই আগস্টের তথাকথিত গণ অভ্যুত্থানের পর যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা এসেছিল, তাদের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক এক ভয়াবহ তলানিতে ঠেকেছিল। শেখ হাসিনাকে ভারতে জোরপূর্বক ঠেলে দেওয়ার পর থেকেই ঢাকা দিল্লির মধ্যে একটি
কূটনৈতিক হিম যুগ নেমে আসে, বরফ যুগ নেমে আসে। ভিসা বন্ধ, বাণিজ্যিক টানাপোড়েন, সীমান্তে উত্তেজনা, যে কোনো সময় ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার হুমকি, প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হতে থাকে। ইউনূস সরকার চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে থাকে, এমনকি বাংলাদেশ, চীন, পাকিস্তান দ্বিপক্ষীয় কূটনৈতিক সংলাপও শুরু হয়। ইউনূস নিজে বেইজিং গিয়ে বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থল বেষ্টিত এবং বাংলাদেশ চীনা অর্থনীতির সম্প্রসারণে সহায়ক হতে পারে। এই মন্তব্য নয়াদিল্লিতে বিস্ফোরণ ঘটায়। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন গভীর উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি মানে ভারত মহাসাগর অঞ্চলে বেইজিং এর আরো গভীর ঘাঁটি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল যে ঢাকার কাছে চীনা ড্রোন কারখানা, পাকিস্তানি JF-17 যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা এবং মংলা বন্দরে চীনের অবকাঠামো বিনিয়োগ একসঙ্গে মিলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দিতে পারে। ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশের নির্বাচনের আগেই মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেন স্পষ্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক ভালো হোক, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য। নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান প্রথম সফরের জন্য বেছে নিয়েছেন মালয়েশিয়া, কিন্তু আসল উদ্দেশ্য চীন। চায়না গিয়ে যুদ্ধবিমান ক্রয়, মংলা পোর্ট, তিস্তা সবকিছু নিয়ে কি কি করে এসেছেন তা আমরা আসলে পুরোপুরি এখনো জানি না। তবু দেখি তারেক রহমানের ইউনূসের এই বর্ধিত সংস্করণ কি করছে। বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে একটি কূটনৈতিক উষ্ণতার আবহ তৈরি করেছিল বটে, কিন্তু সেই উষ্ণতা একেবারে কৃত্রিম ছিল, বাস্তব কিছুই ছিল না। দিল্লি বুঝতে পেরেছিল যে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক ভারত বিরোধী শক্তি, বিশেষত জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে, এনসিপির সঙ্গে। এই যুদ্ধাপরাধী সংগঠন এবং তাদের জঙ্গি অঙ্গ সংগঠনগুলো এখনো বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সক্রিয়। ভারত ভালো করেই জানে জামায়াত শিবির যতদিন বিএনপির ছায়াতলে থাকবে ততদিন এই তথাকথিত উষ্ণতা টেকসই হবে না। দীনেশ ত্রিবেদীর নিয়োগ একটি নিছক কূটনৈতিক বদলি নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক হস্তক্ষেপ। 55 বছরের ইতিহাসে এই প্রথম ভারত একজন সক্রিয় রাজনীতিককে ঢাকায় হাই কমিশনার করে পাঠিয়েছে। দীনেশ ত্রিবেদী শুধু সাবেক রেলমন্ত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা বোঝেন, দুই বাংলার রাজনৈতিক মনস্তত্ত্ব পড়তে পারেন। নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলাদেশকে এখন শুধু ফাইল চালাচালির কূটনীতি দিয়ে নয়, গভীর রাজনৈতিক সংবেদনশীলতা দিয়ে পরিচালনা করতে হবে। আর তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া মানে হলো দিল্লি বাংলাদেশের সামনে একটি রাজনৈতিক ব্যক্তিত্বকে